চরম গ্যাস সংকটে রাজধানীবাসী। বিভিন্ন এলাকায় দিনের বেলায় বেশিরভাগ সময়ে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত গ্যাস। তবে সেবা সংস্থাগুলো বলছে কয়েকটি গ্যাস ক্ষেত্রে সংস্কার চলমান থাকায় গ্যাসের চাপ কিছুটা কম। শিগগিরই সমাধানের আশ্বাস তাদের। প্রায় ২.৫ কোটি মানুষের বসবাস তিলোত্তমা নগরী ঢাকায়। নানা ভোগান্তির মধ্যেও এখন নতুন করে গ্যাসের সংকট চরম বিড়ম্বনার মুখোমুখি করছে রাজধানীবাসীকে। প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে গ্যাসের সরবরাহ সংকট প্রকট আকার ধারণ করেছে গেল কদিন ধরে। তেজগাঁওয়ের বেগুনবাড়ির টিনশেডের এই বাড়িতে নিম্নবিত্ত বেশ কিছু পরিবারের বসবাস। দিনের বেশিরভাগ সময় এখানে গ্যাস না থাকায় মাঝরাতে রান্না করতে হয় দিনের খাবার। দিনের বেলা গ্যাস না থাকায় পরিবারের বৃদ্ধ ও শিশুদের খাবার তৈরি নিয়ে বিপাকে তারা। একদিন গ্যাস আইলে 4টা বাজে মানুষে খায় নাহলে খায় না। আর যাগো আছে হেরা তো কিনে খাইতে আরে যারা গরিব মানুষ এই বেঁচে থাকে হেরা মনে করে নেই পরে এই রাত্রে এই যে 9টা বাজে গ্যাস আইলে তো রান্ধে 12টা 1টা বাজে যায় মাগো খাইতে। গ্যাস যে সকাল 7টা বাজে যায় আর রাতের 9টা 10টা বাসা আসে। তারপর আমরা রাত্রে রান্না করি, সারাদিন আর থাকে না গ্যাস। গ্যাস হলো সকালে 7টা বাজে গ্যাস যায়, দুপুরে আবার 1টা বাজে আধা ঘন্টা পর আবার চলে যায়। আমাদের যে ছেলে মেয়ে স্কুলে যায় না খাইয়া চলে যায় এই রান্নাবাড়ির কারণে। জানা গেছে দৈনিক হিসেবে তিতাসের 2200 ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে যোগান রয়েছে মাত্র 1500 ঘনফুটের। 700 ঘনফুট গ্যাসের সংকট নিয়ে চলতে হচ্ছে। তবে সেবা সংস্থা তিতাস কিংবা নিয়ন্ত্রক সংস্থা পেট্রোবাংলা এ বিষয়ে এখনও স্পষ্ট করে গণমাধ্যমে কিছু না বললেও তাদের দাবি কিছু ত্রুটি মেরামতের কাজে অন্তত 21 জানুয়ারি পর্যন্ত গ্যাসের সংকট থাকবে বিতরণ সংস্থা তিতাস অধিভুক্ত এলাকায়। এছাড়া রাজধানীর জুরাইন, রামপুরা, তেজগাঁও, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শেখটেক ও বছিলায় গ্যাসের তীব্র সংকট রয়েছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। সাপ্তাহিক ছুটির পর নানা জটিলতায় চট্টগ্রাম বন্দরে কমে যায় পণ্য ডেলিভারির হার। ব্যাংকসহ বিভিন্ন সংস্থা বন্ধের কারণেই এই পরিস্থিতি বলছেন সংশ্লিষ্টরা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিনামূল্যে খাবার পানির সরবরাহের কোনো বুথ ব্যবস্থা রাখেননি আয়োজকরা, বরং 15 টাকার এক বোতল পানি বিক্রি হচ্ছে 5 থেকে 10 টাকা বেশি দামে। এতে ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরা। রাজধানীর শেরেবাংলা নগর থেকে নারায়ণগঞ্জের পূর্বাচলে সরে এসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থান। তবে এই মেলা সরে আসতে পারেনি খাবারের উচ্চ মূল্যের অভিযোগ থেকে। এখানে মান অনেক খারাপ, কিন্তু টাকাটাই এক্সপেন্সিভ হয়ে যায় আমাদের। বেশি মূল্যে পানি কিনতে হয়। পানি বা কোক, স্প্রাইট যে বেভারেজে আমরা একটু প্রাইসটা বেশি রাখছি। আমাদের পানিটা হচ্ছে 25 টাকা করে পানির রেট। এখানে 25 টাকা দিয়ে পানি খাবে না হয়তো বা অনেকেই। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয় মেলায়। তারপরও মেলা প্রাঙ্গণে নেই বিনামূল্যে খাবার পানি সরবরাহের কোনো ব্যবস্থা। 15 টাকার এক বোতল পানি এখানে বিক্রি হয় 20 থেকে 25 টাকায়। অর্থাৎ মেলায় এসে 100 টাকার পানি কিনলে বাড়তি দিতে হচ্ছে 33 থেকে 67 টাকা। গরমের কারণে হয় অনেকেরই শরীর খারাপ হয়ে যাবে, সো এরকম পানির ব্যবস্থা থাকলে ভালো হতো। মেলা কর্তৃপক্ষ পারতো যে চতুর সাইডে 5-6টা বুথ লাগিয়ে দিতে, যে মানুষ দূর দূরান্ত থেকে আসে তার জন্য পানিটা খেয়ে যাতে তৃপ্তি পায়। সব জায়গায় তো 15 টাকাই, 15 টাকা হলেই ভালো। 15 টাকারই তো পানি এটা। আয়োজক প্রতিষ্ঠান ইপিবি বলছে বাণিজ্যিক কারণেই খাবার পানি, চিপস, আইসক্রিম সহ 5টি পণ্য বাড়তি দামে বিক্রির সুযোগ দেয়া হয়েছে। এখানে নতুন ভেন্যু হিসেবে আমরা ওই বিষয়গুলো ওইভাবে এখনো চিন্তা করে উঠতে পারিনি যে আসলে কোন কোন বিষয়গুলো বিনামূল্যে বা কোন বিষয়ে আরো সার্ভিসটা বাড়াইতে পারি। এটা আমাদের একটা লেসন রইলো যে পানির বোঝাদারি ইন ফিউচার এটা আমরা আলাদা করে করতে পারবো। এখানে আগামী বছর থেকে 15 টাকা মানে 15 টাকা। বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে 20 একর জায়গা জুড়ে যে বিশাল আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয়, সেখানে কোথাও বিনামূল্যে খাবার পানির সরবরাহের ব্যবস্থা রাখেনি সরকার। ইপিবি অবশ্য এই সেবাকে মেলা প্রাঙ্গণে যুক্ত করার আশ্বাস দিয়েছে। এবার সেই আশ্বাসের দ্রুত বাস্তবায়ন চান মেলার প্রাণ দর্শনার্থীরা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়। ওভারলোড ও শর্ট সার্কিট থেকে সুরক্ষায় ব্যবহার করুন ক্লিক সার্কিট ব্রেকার। ফেনী শহরের দাউদপুর খাজা আহমদ পৌর সবজির পাইকারি বাজারে প্রতিদিনই স্থানীয়দের উৎপাদিত কৃষি পণ্যের বাইরেও দেশের বিভিন্ন জেলা থেকে শাকসবজির পাইকারি হাট বসে। তবে গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার সবজি কিছুটা বেশি দামে বিক্রি হয়। বিক্রেতারা বলছেন পরিবহন খরচ বাড়ায় কাঁচা পণ্যের দাম কিছুটা বেশি। জুলহাস তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আতিয়া সজল। ভোর থেকেই বাহারি সবজির পসরা ফেনীর দাউদপুর খাজা আহমদ পৌর সবজির বাজারে।
আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শীতকালীন সবজির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে এমন তাজা সবজি কিনতে বাজারে আসেন বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতা। 60-এরও বেশি পাইকারি আড়তে ভোর থেকেই দিনব্যাপী চলে এমন রমরমা বেচাকেনা। খুচরা ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দরে বিভিন্ন কাঁচা পণ্য কিনে জেলা ও উপজেলার হাটবাজার সহ শহরের অলিতে গলিতে বিক্রির জন্য চলে যান। তবে গত কয়েকদিনের চেয়ে দাম কিছুটা বেশি হওয়ায় হতাশ তারা। ফুলকপি গতকালকে নিয়েছি 23 টাকা, আজকে 25 টাকা। বন্যার কারণে ফসল মার গেছে, এই কারণে জায়গাতেও বৃদ্ধি, এখানেও বৃদ্ধি। টুনের কেজি 30 টাকা, লাল শাকের জোড়া 20 টাকা। বিক্রেতাদের দাবি এই সপ্তাহে সরবরাহ কম থাকায় এবং তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে দাম কিছুটা বেড়েছে। এই গাড়ি আমরা 24,000 টাকা দিয়ে আনতাম, এখন এই গাড়ি 30,000, ধরেন 500,000 টাকা গাড়িতে বাড়তি। তো বাড়তার কারণে এই কারণে একটু দাম বাড়ছে। ফেনীর সবচেয়ে বড় এই পাইকারি সবজির বাজারে প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকার সবজি কেনাবেচা হয় বলে জানান ব্যবসায়ীরা। সময় সংবাদ, ফেনী। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদরের জাগিরবন্দর সবজির আড়ত ভোর থেকেই জমে ওঠে জেলার এই বড় আড়তটি। সবজির বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে জাগিরবন্দর সবজির আড়তে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, সিম বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 24 থেকে 25 টাকা কেজি, গাজর বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকা কেজি, কুয়াশ যে সবজি রয়েছে 10 থেকে 12 টাকা বিক্রি হচ্ছে। মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 27 থেকে 28 টাকা কেজি, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কাঁচা যে পেঁপে রয়েছে, কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে 6 থেকে 8 টাকা কেজি। অর্থাৎ কাঁচা পেঁপের কথা যদি বলি, প্রচুর কাঁচা পেঁপে আমরা দেখেছি। কাঁচা পেঁপেগুলো কিন্তু এখানে একটু খুবই কম দাম রয়েছে। ফুলকপিতে একটি সরবরাহ কিন্তু এখানে রয়েছে, সেক্ষেত্রে ফুলকপি এখানে বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা কেজি। 2 দিন আগে কিন্তু এই ফুলকপি বিক্রি হয়েছে 26 থেকে 30 টাকা করেছে। এই ফুলকপি কিন্তু মানিকগঞ্জের কথা যদি বলি, মানিকগঞ্জের 3টি উপজেলা রয়েছে, অর্থাৎ মানিকগঞ্জ সদর, সিঙ্গার এবং সাতক্ষীরা। রাজধানী খুব নিকটবর্তী জেলা হওয়াতে এখানে কিন্তু সবজির ঠিক সরবরাহটা এই 3টি উপজেলার সবচেয়ে বেশি উৎপাদন হয় এবং ঢাকাতে এগুলো বিক্রি হয়। কারণ হচ্ছে কি, ঢাকার রাজধানী যারা পাইকার রয়েছে তারা কিন্তু এখানে মধ্যরাষ্ট্রে এসেছিল এবং কি তারা কিন্তু 5টা বা 5:30টার ভিতরেই এখান থেকে কিনা কাটা করে তারা কিন্তু একদম টাকে করে বড় বড় সবজি টাক নিয়ে কিন্তু তারা ঢাকার দিকে রওনা হয়ে গিয়েছে। অর্থাৎ তারা ভোরের যে বাজারটি রয়েছে ঢাকার আশপাশের যে জেলাগুলি, সেখানে কিন্তু তারা চলে গিয়েছে। এবং এখানে যে করলার দরটি যদি বলি, করলা বিক্রি হচ্ছে 32 থেকে 33 টাকা কেজি। মিষ্টি কুমড়ার দরটি কিন্তু একেবারেই পড়ে গিয়েছে। গত সপ্তাহে যেখানে দেখেছি আমি বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা। এই আজকের এই দরটি এই আরবে কিন্তু বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা। অর্থাৎ প্রকার ভেদে কিন্তু 10 থেকে 12 টাকা করেও আমি বিক্রি করতে দেখেছি। যে সবজিগুলোর দাম বৃদ্ধি পেয়েছে যদি বলি, সেই সবজিগুলোর মধ্যে যেহেতু আজকে শুক্রবার রয়েছে, সেখানে বিভিন্ন অনুষ্ঠানাদি রয়েছে, সালাদ জাতীয় বা মশলা জাতীয় যে সবজিগুলো, সেই সবজির দাম কিন্তু বেশি বেড়েছে। অর্থাৎ শশা বৃদ্ধি পেয়েছে 5 থেকে 6 টাকা কেজিতে। অর্থাৎ সেখানে কিন্তু বিক্রি হচ্ছে 34 থেকে 35 টাকা কেজি। খিরাই বিক্রি হচ্ছে 35 থেকে 36 টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে 23 থেকে 24 টাকা কেজি। মরিচ বিক্রি হচ্ছে 26 থেকে 27 টাকা কেজি। লেবু গত যে রয়েছে, গত যে 3 দিন আগে দেখেছি প্রতি পিস লেবুর দাম সবচেয়ে পড়ে গিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু 50 পয়সা থেকে মাত্র 1 টাকা বিক্রি হচ্ছে। আজকে সেটা কিন্তু বিক্রি হচ্ছে প্রতি পিস 1 থেকে 2 টাকার ভিতরে। অর্থাৎ লেবুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। যদি বলি এই আড়তটি যদি বলি কোটি টাকার কিন্তু সবজি বেচে কেনা হয়, কোটি টাকার সবজি কিন্তু অনেক সবজি। সেক্ষেত্রে কিন্তু আমি যদি এখানে বলি, কমপক্ষে 2 শতাধিক কিন্তু যানবাহন এখানে সবসময় কিন্তু অপেক্ষা করে আছে সবজি আনা নেওয়ার কাজের জন্য। এই ছিল জেনিফার আমার কাছে এই সবজি আড়ত থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জ থেকে সবজির আড়তের খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী।
আয়ারল্যান্ডে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। অতীতের সব রেকর্ড ভেঙে প্রায় প্রতিদিনই গড়ছে নতুন নতুন রেকর্ড। এতে হাসপাতালে বাড়ছে আইসিইউ সংকট। দিন যতই যাচ্ছে সংখ্যা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে করোনা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। গত সপ্তাহে দেশটিতে 1 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সবশেষ 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন প্রায় 19,000। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 9,000 স্বাস্থ্যকর্মী। এই অবস্থায় আইসিইউতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয়দের পাশাপাশি সংখ্যা বাড়ছে প্রবাসীদের মাঝেও। গত বছরের তুলনায় আয়ারল্যান্ডে এখনকার সময় করোনার প্রকোপ খুব মারাত্মক আকারে বেড়েছে। আমাদের সবারই উচিত গভর্নমেন্টের যে স্বাস্থ্যবিধি আইন আছে সেই আইন মোতাবেক আমাদেরকে সব কিছু ফলো করতে হবে এবং আমাদেরকে অবশ্যই যার যার ঘরে অবস্থান করতে হবে, যাতে এই অবস্থান থেকে আমরা মুক্তি পাই। আয়ারল্যান্ডে অতীতের রেকর্ড ভঙ্গ করে করোনা বেড়েই চলছে। বাংলাদেশি কমিউনিটিতেও অনেক করোনা আক্রান্তদের সংখ্যা রয়েছে। তো আমাদের এখন সবার উচিত জনসচেতনতা গড়ে তোলা এবং আমরা যদি সচেতনভাবে থাকি তাহলে হয়তো এর প্রতিরোধ অনেকটা সম্ভব। এদিকে সংক্রমণ রোধে 5 থেকে 11 বছরের শিশুদেরও করোনা টিকা কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। রাত পোহালেই করোনার আগের দিনের সর্বোচ্চ রেকর্ড ভেঙে নতুন নতুন রেকর্ড দিয়ে শুরু হচ্ছে এখানের দিনগুলো। উদ্বেগ আর উৎকণ্ঠার বেড়াজালে শঙ্কিত এখন সবাই। সতর্কতায় মিলতে পারে শান্তির সুবাতাস। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ইতালিতে ওমিক্রন সহ করোনায় আক্রান্তের সংখ্যা কিছুতেই কমছে না। এই অবস্থা চলতে থাকলে দেশটির করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। এই অবস্থায় মাস্ক বাধ্যতামূলক সহ নানা বিধিনিষেধ জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। গেল 3 দিনে ইতালিতে করোনাক্রান্ত হয়েছেন প্রায় 6 লাখের বেশি মানুষ এবং মারা গেছেন প্রায় 1000। এ অবস্থায় শঙ্কায় আছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। করোনার দ্বিতীয় ভেরিয়েন্ট ওমিক্রনের প্রভাবে আমাদের অর্থনৈতিক অবস্থা তছনছ হয়ে যাচ্ছে। তাই প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ যে ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সবাই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসার অবস্থা খুবই খারাপ। তাই সবার কাছে অনুরোধ, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরবেন। এমন পরিস্থিতি বেশি দিন চলতে থাকলে করোনা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির গবেষকরা। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা গ্রহণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক বাধ্যতামূলক সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। এমনকি টিকা গ্রহণ না করলে গুনতে হবে 100 ইউরো জরিমানা। আগামী মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, ইতালি। খেলার খবর। কোভিড পরিস্থিতি ও সামগ্রিক দিক বিবেচনায় আপাতত রাসেল ডোমিঙ্গোই থাকছেন টাইগারদের হেড কোচের দায়িত্বে। তবে বিসিবির পক্ষ থেকে বোলিং কোচ ওটিস গিবসনকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও তাতে রাজি হননি এই ক্যারিবীয়, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। এদিকে দেশে করোনা সংক্রমণ বাড়লেও বিপিএল নিয়ে এখনও কোনো শঙ্কা দেখছেন না বিসিবির এই কর্মকর্তা। এইচপির কোচ হতে এসে জাতীয় দলের দায়িত্ব। সাবেক প্রোটিয়া ক্রিকেটার রাসেল ডমিঙ্গো নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে টাইগার ডাগআউটে বেড়েছে তার অস্বস্তি। সাদা পোশাকে আফগান লজ্জার টানা ব্যর্থতা, সিনিয়রদের সঙ্গে দূরত্ব, বিশ্বকাপের ভরাডুবি সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল টাইগারদের সঙ্গে তার সম্পর্ক ছেদের। তবে কোভিডকাল আর সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় এ দফায় হয়তো টিকেই যাচ্ছেন ডমিঙ্গো। বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান ইঙ্গিত দিলেন তেমনটাই। যেহেতু এখন সামনে আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে আমরা একটা কন্ট্রাক্ট দিয়েছি, এখন আমরা তাকে নিয়ে কন্টিনিউ করছি। এখন দেখা যাক, যদি কোনো প্ল্যান থাকে, উনি বলেছেন জানুয়ারি মাসে কোনো একটা প্ল্যান চেঞ্জ হতে পারে। এরকম একটা প্যাকড শিডিউলের মধ্যে এই জন্য এখন পর্যন্ত হি ইজ হোল্ডিং দ্য পজিশন। বাট আমাদের মাথায় অন্য চিন্তাও আছে, ফুল কোচিং প্যানেল নিয়ে। হুট করে কোনো কোচকেও আপনি পাবেন না। কোচ নিতে হলে তো ডেফিনেটলি আপনাকে ইউ হ্যাভ টু গো ফর বেটার কোচ। আমার যিনি কোচ আছেন তার থেকে তো আপনি নিম্নমানের কোচ আনতে পারেন না, বা তার সময় সে তার মতোই একটা স্ট্যান্ডার্ড হয়তো কোচ লাগবে। তবে ডমিঙ্গো থাকলেও শেষ হচ্ছে ওটিস গিবসন অধ্যায়। বিসিবির সঙ্গে আর চুক্তি নবায়নের রাজি নন এই ক্যারিবিয়ান। তার স্থলে খোঁজা হচ্ছে নতুন কাউকে। কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এই জানুয়ারিতে শেষ। তো
ও বলেছে যে আমাদের সাথে আর একটা কন্ট্রাক্ট রিনিউ করবে না, নতুন অ্যাসাইনমেন্টে যাবে। ইতিমধ্যেই মাথায় আছে, এটা আমরা চেষ্টা করছি, দেখা যাক আমরা কোনো পেস বোলিং কোচ পাই কিনা। চলতি মাসের 21 তারিখ থেকে মাঠে গড়ানোর কথা বিপিএল, তবে দেশে হঠাৎই বেড়েছে করোনার সংক্রমণ। বিষয়টি নিয়ে শঙ্কিত বিসিবিও, তবুও টুর্নামেন্ট নিয়ে দেখছেন না কোনো আশঙ্কা। টুর্নামেন্ট হবে ইনশাল্লাহ, কিন্তু দর্শককে ভিতরে ঢোকানোর ব্যাপারে কিন্তু আমাদের চিন্তা করতে হচ্ছে, এবং আদৌ আমরা করতে পারবো কিন্তু দর্শক এলাও করতে পারবো না, এটা এখন ডেফিনেটলি দেয়ার এ কোয়েশ্চেন মার্ক। বিপিএল চলাকালীন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে দেশে আসার কথা হেড কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সের। মাহবুব রিমন, সময় সংবাদ, সিলেট। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় মরচে পড়েছে সাকিব আল হাসানের ব্যাটে। বড় শটে আগের ছন্দ খুঁজে পাচ্ছেন না বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার, জানিয়েছেন তার বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম। আর এ কারণেই ইন্ডিপেন্ডেন্স কাপ না খেলে মিরপুরে শৈশবের গুরুর কাছে দীক্ষা নিতে ছুটে এলেন সাকিব। ইনডোরের পর মূল মাঠেও চলছে তার ছক্কা বৃষ্টি। সিলেটে ইন্ডিপেন্ডেন্স কাপের লিগ পর্বের শেষ ম্যাচ। বড় বড় তারকা ক্রিকেটাররা খেলছেন নিজেদের ছন্দ ফেরাতে। সবার প্রত্যাশা বিপিএল এর আগে ফিরতে হবে সেরা ফর্মে। এর মাঝে মিরপুরে হঠাৎই দেখা যায় সাকিব আল হাসানকে। নতুন গাড়ি হাঁকিয়ে আসেন বাংলার ক্রিকেট রাজপুত্র। ড্রেসিং রুমে গিয়ার বদলে এরপর সোজা যান ইনডোরে। বোলিং মেশিনে তার ধুন্ধুমার শটগুলোর আওয়াজ পাওয়া যাচ্ছিল বাইরে থেকেই। 1.5 ঘন্টার সেশন শেষ করে মূল মাঠে আসেন সাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম। সেন্টার উইকেটে সাকিব করেন ছক্কা মারার ট্রায়াল। একের পর এক বল আছড়ে পড়ে বাউন্ডারির ভাঙা চেয়ারে। হঠাৎ করে এসবের কারণটা বোঝা যায় কিছুক্ষণ পরই। সংবাদ মাধ্যমকে আদ্যপান্ত জানান ক্রিকেটারদের আস্থার প্রতীক ফাহিম স্যার। শিষ্য নাকি ভুগছেন বড় শট খেলতে না পারার আক্ষেপে। ও নিজের অবজারভেশন, আমার অবজারভেশন যে ওর বিগ হিটে কিছু সমস্যা হচ্ছে, সেটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করেছি আজকে। সো মনে হলো কিছু কাজ করার পরে বড় মাঠে এসে মনে হলো যে ওর টাইমিংটা একটু বেটার হচ্ছে, বল একটু দূরে যাচ্ছে দেখে মনে হলো। সে একটা সময় ছিল বড় শট খেলতে পারতো, আমার ধারণা এক সময় ছিল ও বড় শট খেলতে পারতো। তারপরে হয়তো যে কোনো কারণেই হোক টেকনিকে কিছু পরিবর্তন এসছে, তারপরে হয়তো ওটা সেইভাবে এফেক্টিভলি খেলতে পারেনি। এবং একবার যখন খেলতে না পারার ব্যাপারটা চলে আসে, তখন নিজের উপরে নিজেরই একটা কনফিউশন চলে আসে যে আমি আসলে ওই শটটা আমি পারি কি পারি না। এই দ্বিধাদ্বন্দ্বে আরও কিছু পরিবর্তন চলে আসে, এবং তখন হয়তো মৌলিক যেই টেকনিকটা আগে ছিল যেটা দিয়ে খেলতে পারতো সেটা তো এখন আর নেই। এত বছরের রপ্ত করা স্কিল যদি ভুলে যাওয়া যায় মাত্র কয়েক সপ্তাহে, তাহলে তাকে ফেরানোটা কি এত সহজ হবে? এখানে আশাবাদী নাজমুল আবেদিন ফাহিম। সাকিব যে তার কাছে সুপারম্যান। আমার মনে হয় পারবে। আজকে আমি যতটুকু প্রোগ্রেস দেখেছি, 5-6 দিন বেশ যথেষ্ট সময়, আমার মনে হয় পারবে। আমরা মনে হয় দেখি বিপিএল আসলে বুঝতে পারবো এই কতটুকু পারছে। ডিফেন্স যেমন একটা স্কিল, ড্রাইভ যেমন একটা স্কিল, ওভার দ্য টপ মারাটাও একটা স্কিল। তো সেটার জন্য চর্চা দরকার, সেটার জন্য জানা দরকার যেটা কীভাবে করতে হয়। 18 জানুয়ারি থেকে বরিশাল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দেবেন সাকিব। তার আগে চলবে তার ব্যক্তিগত এই প্রচেষ্টা। 7 দিনই অপারেশনাল কার্যক্রম সচল। তারপরও পণ্য ডেলিভারির ধীর গতির কারণে শুক্র, শনি এবং রোববার চট্টগ্রাম বন্দরের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাকি 4 দিনের তুলনায় এই 3 দিন ডেলিভারি 1/3 নেমে আসছে। ব্যাংকসহ সরকারি বিভিন্ন সংস্থা বন্ধের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে দাবি বন্দর ব্যবহারকারীদের। শাখা টিপো ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। সবশেষ তথ্য অনুযায়ী শনি, রবি ও সোমবার এই 3 দিনে চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি হয়েছে 9,945 টিউএস কন্টেনার। অথচ পরবর্তী 3 দিন মঙ্গল থেকে বৃহস্পতিবার 14,429 টিউএস কন্টেনার ডেলিভারি হয়েছে। নানা জটিলতায় সরকারি বন্ধের দিনগুলির পর ডেলিভারির হার ক্রমেই কমে আসছে। আমাদের যারা ইম্পোর্টার আছে, আমাদের যারা এক্সপোর্টার আছে এবং সিএনএফ এজেন্ট, শিপিং এজেন্ট, তারা যদি ওই 2 দিনও কাজ করে ফুল স্কেলে অন্য সপ্তাহের অন্য দিনের মতো, তাহলে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বৃদ্ধি পাবে। 3 দিন ডেলিভারি ধীরগতির কারণে বন্দরের সক্ষমতা মারাত্মকভাবে অপচয় হচ্ছে। পাশাপাশি বাকি 4 দিন ডেলিভারি গতি বাড়াতে বেকায়দায় পড়তে হচ্ছে বন্দর কর্তৃপক্ষকে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে সপ্তাহে 7 দিন সমানভাবে কন্টেইনার ডেলিভারি যায় এবং চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কার্যক্রম স্মুথলি করা যায়। অনেক সময় ইম্পোর্টার হয়তো তার ড্যামেজও বাড়তেছে, আমিও কিন্তু আমার কন্ট্রাক্টটা ব্লক। আমরা চাই না শিপিং এজেন্ট যে আমার কন্ট্রাক্টটা একটা দিনও পোর্টে লোড অবস্থায় থাকুক। পণ্য আমদানি ও ডেলিভারিতে বন্দর কাস্টমসের পাশাপাশি সরকারি বেসরকারি 22টি প্রতিষ্ঠান সরাসরি জড়িত। এর একটি পক্ষ অনুপস্থিত থাকলেই অচল অবস্থার সৃষ্টি হয়।
রোববারে শনিবার আমি ডিউটি দিতে পারি না, রোববার ডেলিভারি কম। আমি রোববার ডেলিভারি দেওয়ার পর যেন পণ্য নিতে পারি সেই দিনে সেই ব্যবস্থা করলে আমার মনে হয় রোববারও ডেলিভারির সংখ্যা বাড়বে। এতে বন্দরে জাহাজ ও কন্টেনার জট সৃষ্টির শঙ্কা তৈরি হচ্ছে। এই অবস্থায় বন্ধের দিনগুলোতে পণ্য ডেলিভারি নিতে বন্দর ব্যবহারকারীদের চিঠি দিলেও কাজ হচ্ছে না। রবিবার যখন আপনার ব্যাংক ওপেন হলো, ব্যাংক ওপেন হওয়ার পরে তখন তারা বিএল এন্ডোজমেন্টের যেই ব্যাংকের ফর্মালিটিসগুলো থাকে সেটা কমপ্লিট করে তার ডিউটি পেমেন্ট করে যখন সে ইন্ডেন্ট দেয়, ওই ডেলিভারিটা কিন্তু রবিবার রাত অথবা সোমবারে গিয়ে এফেক্ট হয়। আমরা যদি সবাই মিলে আমরা চেষ্টা করি তাহলে মনে হয় যে শুক্র শনি রবি আমরা আরও বেশি ডেলিভারি দিতে পারবো। গত বছর চট্টগ্রাম বন্দর 32 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডেলিং করে নতুন রেকর্ড গড়ে। কমল দে, সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যাচ্ছেন পর্যটকরা। নাফ নদীর মোহনা ও বঙ্গোপসাগরের চর ও ডুবোচরে জেগে ওঠায় মাঝে মধ্যেই আটকা পড়ছে জাহাজ। সেই সঙ্গে অপরিকল্পিতভাবে জেলেদের জাল ফেলা ও নোঙর করা নৌকা আরও বিপাকে ফেলছে। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, ড্রেজিংয়ের অভাবে চর ও ডুবোচরের আয়তন দিন দিন বাড়ছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন মৌসুমে প্রতিদিন 9টি জাহাজে কয়েক হাজার পর্যটক সেন্ট মার্টিন যাতায়াত করছেন। এছাড়াও স্পিডবোট ও কাঠের ট্রলারেও যাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। এসব নৌযানগুলো মিয়ানমার সীমান্ত কুল ঘেঁষে যাতায়াত করে। নাফ নদীর এপার ওপার বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। দুদেশের পাহাড়ি ঢলে নদ ও সাগরের তলদেশে পলিমাটি জমে ছোট বড় চর ও ডুবুচর জেগে উঠেছে। এছাড়াও মাঝপথে জেগে উঠছে আরো কয়েকটি চর। তার উপর রয়েছে অপরিকল্পিত নৌকা নোঙর করা ও জাল ফেলা। এতে নৌ রুট ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। জেলেদের অনেক জাল এখানে বিছানো থাকে, যার কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যেতে পারে। এখানে মাঝখানে একটা সোল আছে, ওখান থেকে আমাদের মাঝে মাঝে জাহাজ ওইখানে আটকেও পড়ে। যত তাড়াতাড়ি সম্ভব ওটা ড্রেজিং করলে আমাদের জন্য সুবিধা হয়। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, ড্রেজিং এর অভাবে চর ও ডুবুচরের আয়তন দিন দিন বাড়ছে। এই খাড়িটা যদি আরেকটু খনন করে জাহাজ চলাচলের পরিবেশ করতে পারলে আমার দ্বীপবাসী তথা বাংলাদেশের জন্য জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণভাবে নিরাপদ হবে। এই রুটে কিছু জটিলতা রয়েছে স্বীকার করে অপরিকল্পিত নৌকা ও জালের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। বালুর চ্যানেলটা যদি আমরা সাইড করে একটা চ্যানেল দিয়ে যেতে চাই, ওখানে এই ধরনের কিছু প্রবলেমের কথা বলা হয়েছে। পর্যটন মৌসুমে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে 5 থেকে 6 মাস চলাচল করে পর্যটকবাহী জাহাজ। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যেতে টেকনাফ নৌ রুটের দূরত্ব 35 কিলোমিটারের বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম টাঙ্গাইলের বাজিতপুরে টাঙ্গাইল শাড়ির পাইকারি হাট। ভোরেই বিভিন্ন জেলা উপজেলার ব্যবসায়ীরা শাড়ি কাপড় কিনতে হাটে আসেন। সে খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল পৌর এলাকার বাজিতপুর শাড়ির হাটে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাদির, জেনিফার, ক্রেতা বিক্রেতায় আবারও সরগরম হয়ে উঠেছে টাঙ্গাইলের পাইকারি কাপড়ের হাট বাজিতপুর শাড়ির হাট। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে টাঙ্গাইলের অনেক পুরনো একটি হাট, বাজিতপুর হাট। এখানে কিন্তু সকাল থেকেই ক্রেতা বিক্রেতারা এসে তারা কিন্তু এখানে অবস্থান করছে। বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে ক্রেতারা এসে থাকেন। প্রতি শুক্রবার ভোর থেকে কাকডাকা ভোর থেকেই কিন্তু এই হাটটি জমে ওঠে। এখানকার যে স্থানীয় তাঁতি এবং ব্যবসায়ীরা রয়েছেন তারা এখানে তাদের উৎপাদিত শাড়িগুলো এখানে নিয়ে আসেন এবং বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে পাইকারি যে ক্রেতা সাধারণ রয়েছে তারা এখানে এসে তারা তাদের পছন্দ মতো এখান থেকে শাড়ি কিনে তারা তাদের স্থানীয় যে বাজার রয়েছে, যে স্থানীয় মার্কেট রয়েছে, সেই মার্কেটগুলোতে সাধারণত বিক্রি করে থাকেন। তো আমরা কথা বলেছিলাম এখানকার যে তাঁতি রয়েছে এবং ব্যবসায়ী রয়েছে তাদের সাথে। তারা আমাদের যে বিষয়টি জানিয়েছে যে দীর্ঘদিন আসলে করোনা পরিস্থিতির কারণে টাঙ্গাইলের যে শাড়ি কাপড়ের যে একটি রমরমা ব্যবসা সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আবারও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর থেকে, কিন্তু আবারও এই যে নতুন করে আবারও করোনা পরিস্থিতি আবারও কিছুটা
বাড়তে থাকায় যে কারণে তারা কিন্তু ব্যাপকভাবে হতাশার মধ্যে পড়েছে। এখানে তারা ইতিমধ্যেই তাদের এখানে যে ক্রেতা সাধারণ সেই ক্রেতা সাধারণ কম আসতে শুরু করেছে বলে তারা দাবি করেছে এবং একই সাথে তাদের যে উৎপাদিত শাড়িগুলো রয়েছে সেই শাড়ির দামও কিন্তু অনেকটাই কম বলে তারা মনে করেছে, যে কারণে আসলে তারা আবারও এই যে তাদের যে হতাশা মনোভাব সেই হতাশা মনোভাব এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। তারা অনেকেই মনে করছেন যে আবার যদি করোনা পরিস্থিতি বাড়তে থাকে, অর্থাৎ সরকার কর্তৃক যদি আবারও লকডাউনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু এই যে তাঁতি এবং ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু একেবারেই সর্বশান্ত হয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে এই যে গত করোনা পরিস্থিতির মধ্যে তারা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক তাঁতি ইতিমধ্যে তাঁত বন্ধ করে দিয়ে তারা কিন্তু অন্য ব্যবসার প্রতি ঝুঁকে পড়েছে এবং আমরা এই কথা বলেছিলাম এখানকার যে তাঁতি রয়েছে তারা বলেছে যে দীর্ঘদিন যাবৎ আসলে এই লকডাউনে পরে তারা সর্বশান্ত হয়েছে, অনেকেই তাঁত বন্ধ করে দিয়েছে। একই সাথে এই যে নতুন করে যে তারা উৎপাদন করবে সেই উৎপাদন ক্ষমতাও তারা হারিয়ে ফেলেছে, কারণ এখানে যে শাড়ি তৈরিকরণের যে উপকরণগুলো রয়েছে সেই শাড়ি তৈরিকরণের উপকরণ এবং অন্যান্য কাঁচামালের দাম বৃদ্ধির কারণে তাদের আসলে যে উৎপাদন খরচ সেই উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, অথচ তারা কিন্তু সেই পরিমাণে তারা এই কাপড়ের দাম বাড়ছে না, যে কারণে তারা অনেকটাই হতাশায় রয়েছে। তারা সরকারের কাছে দাবি জানিয়েছে যে দ্রুত যেন এই বিষয়টি নিয়ন্ত্রণ করা হয়, তাহলে হয়তো তাদের ব্যবসা টিকে থাকবে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের বাজিতপুর শাড়ি কাপড়ের হাট থেকে বিস্তারিত। টাঙ্গাইল থেকে শাড়ির হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের হাট লক্ষ্মীগঞ্জ কলার হাটে সাগর, সবরি ও চাপা সহ নানা জাতের কলার সমারোহ। কেমিক্যাল মুক্ত এই কলার হাটে শীতের ভোর থেকে শুরু হয় ধুম বেচাকেনা। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, জেনিফার, এই বিদায়ী পৌষের যে কনকনে শীত এর মধ্যে কিন্তু টাপুর টুপুর বৃষ্টি শুরু হয়েছে, আর সেখানে কিন্তু এই ধলেশ্বরী তীরে যে বলছিলেন আপনি, সেখানে কিন্তু এই কলার বেচা কিনা শুরু হয়ে গেছে এবং নানা স্থান থেকে কিন্তু পাইকাররা এসছেন এবং তারা কলা কিনবার চেষ্টা করছেন এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু তারা এই বিভিন্ন জানে করে কলা নিয়ে যাচ্ছেন এবং আপনারা দেখছেন যে সবরি কলার একেবারে পসরা সাজিয়ে রাখা হয়েছে। কাঁচা পাকা কলায় কিন্তু আড়তগুলো ভর্তি আছে। এখানে 15টি আড়ত রয়েছে, যেখানে এই সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত ধুম বেচা কিনা হয় এবং আপনাকে যদি জানাতে পারি যে আজকে যে কলা বিক্রি হচ্ছে, এখানে কিন্তু চাপা কলা বিক্রি হচ্ছে 5 থেকে 12 টাকা হালি দরে, সবরি বিক্রি হচ্ছে 13 থেকে 26 টাকা হালি দরে, আর অমৃত সাগর যেটি সে দেশি সাগর সেটি কিন্তু এখন সিজন নেই, তারপরেও যে সরবরাহ হচ্ছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 15 থেকে 27 টাকা হালি পাইকারি দরে। সবুজ নেপালি যেগুলো রয়েছে সেগুলো 7 টাকা থেকে 11 টাকা হালি, আর যেগুলো নেপালি রঙিন রয়েছে সেগুলো কিন্তু 10 থেকে 17 টাকা হালি দরে বিক্রি হচ্ছে। কবডি কলা বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা, অগ্নিশ্বর 30 থেকে 50 টাকা, বিচি কলা বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা এবং আনাজ কলা 15 থেকে 20 টাকা হালি দরে এখানে পাইকারি বিক্রি হচ্ছে। এবং আপনারা দেখছেন ট্রাকে কলা এবং সেই কলাগুলো কিন্তু মেহেরপুর থেকে এসছে এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই কলাগুলো এখানে আসে এবং মুন্সিগঞ্জে যে রামপালের যেগুলো বিখ্যাত কলা রয়েছে, সেই যে রামপালের অমৃত সাগর সেই কলা কিন্তু আড়তে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বলছেন যে এই চাহিদার যে পরিমাণ সে পরিমাণ কিন্তু রামপালে কলা উৎপাদন হচ্ছে না, সেই কারণেই রামপালের কলা আড়তগুলোতে না পেয়ে এবং স্থানীয় কলার পাশাপাশি যে দেশের বিভিন্ন অঞ্চলের কলা কিন্তু এই আড়তগুলোতে আসছে এবং চাহিদা অনুযায়ী তারা বলছেন যে শীতে যে কলার চাহিদা রয়েছে সেই পরিমাণ কলা সরবরাহ না থাকবার কারণে কিন্তু দাম একটু চড়া এবং এখানকার যে লঞ্চগুলো রয়েছে সেখানে দক্ষিণাঞ্চলের যে লঞ্চ এই মুন্সিগঞ্জ ঘাটে ফেরার পরে এখানে কিন্তু এই কলা এবং চোক্কা রুটি যেগুলোকে বলে পাউরুটি সেগুলো নিয়ে কিন্তু লঞ্চে ধুম ব্যস্ততা শুরু হয়ে যায় এবং 5 থেকে 6 টাকা দরে সেই রুটি এবং
চাপা কলা যেগুলো 5 টাকা হালি বা 10 টাকা হালি, সেই কলা দিয়ে কিন্তু সকালে অনেকেই নাস্তা করেন এবং এটি কিন্তু দীর্ঘদিনের ঐতিহ্য এবং এই সব ঘিরেই কিন্তু এখানে এই যে কলার আড়ত সেটি এখানে শুরু হয়েছে। এখানকার আড়তদাররা দাবি করছেন যে এখানকার কলাগুলো কিন্তু একেবারেই কেমিক্যাল মুক্ত এবং তারা কিন্তু স্থানীয় কৌশলে এই কলাগুলো পাকাচ্ছেন, কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করছেন না। সেই কারণেই এই আড়তে কলার দাম বেশি এবং এই অপেক্ষাকৃত দাম বেশি এবং তারা বলছেন যে চাহিদা অন্য অন্য আড়ত থেকে এই আড়তের কদর বেশি, যে এখানে যে বিষমুক্ত কলা বিক্রি হয় সেটি কিন্তু দীর্ঘদিনের ঐতিহ্য এবং তারা বলছেন যে এই কলাগুলো যে দেশের বিভিন্ন জায়গার থেকে নিয়ে আসা হয় সেখানে কিন্তু পথে পথে নানা রকম চ্যালেঞ্জ তাদের রয়েছে। বিভিন্ন স্থানে কিন্তু তাদের চাঁদা দাবি করা হয়। সেই কারণ ছাড়াও মুন্সিগঞ্জের যে লংকাট রয়েছে, লংকাটে যে নদী পথে যে কলাগুলো আসে সেখানে কিন্তু অতিরিক্ত টোল আদায় করা হয় এবং সেসব চ্যালেঞ্জের কারণে তাদের দরও কিছুটা বেড়ে যায় এবং যেই প্রভাব যে ভোক্তাদের উপর পড়ে এবং এখানকার যে পাইকাররা আছেন তারা কিন্তু এখান থেকে কলা নিয়ে খুচরা বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন এবং সেই সব খুচরা বিক্রেতারাও কিন্তু এখানে এই কলা কিনবার জন্য ব্যস্ত সময় পার করছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের কলার হাটের সবশেষ খবর। জেনিফার। মুন্সিগঞ্জ থেকে কলার হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। স্বাধীনতা কাপ ক্রিকেটের খবর। সেন্ট্রাল জোনকে 5 উইকেটে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে মুস্তাফিজের সাউথ জোন। সেন্ট্রালের দেওয়া 221 রানের টার্গেট সাউথ জোন টপকে যায় 8 বল হাতে দেখেই। একাডেমি মাঠে দিনের আরেক ম্যাচে ইমরুল কায়েসের ব্যাটে রিয়াদের নর্থ জোনের বিপক্ষে 4 উইকেটের জয় পেয়েছে তামিমের ইস্ট জোন। শিরোপার লড়াইয়ে শনিবার মুখোমুখি হবে সেন্ট্রাল ও সাউথ জোন। সিলেট থেকে মাহবুব রিমনের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। ইমরুল কায়েস নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন, ক্ষোভ যতটা যেন ওই ব্যাটটার ওপরই। শূন্যে ছুড়ে সেই অভিব্যক্তিরই বহিঃপ্রকাশ। তখনও যে পেন্ডুলামের মতোই দুলছিল ম্যাচটা। মাহমুদুল্লাহ তখনও নর্থ জোনের জীবন কাঠি, একই ওভারে ফেরালেন নাদিফকেও। নিষ্প্রাণ ম্যাচটা হঠাৎই পেল প্রাণ। কিন্তু অভিজ্ঞ শুভ আর আলাউদ্দিন বাবুর ব্যাট যেন ইস্পাত সম, যে দৃঢ়তায় 73 বল আর 4 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে ইস্ট। অবশ্য তাতে লাভ হয়নি খুব একটা। নিজেদের দল তো ডুবেছে আগেই, সঙ্গে ডুবল নর্থ জোনও। দুদলেরই বিদায় হলো নিশ্চিত। সিলেটের উইকেট নিয়ে কথা হচ্ছে বিস্তর। টস হেরে ব্যাটিংয়ে নামা নর্থ জোন দলীয় 25 রানে 3 উইকেট খুইয়ে সে পালে দিল বাড়তি হাওয়া। তবে মার্শাল মাহমুদুল্লাহর ব্যাটে পেয়েছে স্বস্তি। মার্শাল 54 আর রিয়াদের ব্যাট থেকে আসে 66 রান। শেষের দিকে বিপ্লব শফিকুলের প্রতিরোধে টার্গেটটা দাঁড়ায় 221। জবাব দিতে নেমে তামিম প্রীতমের জুটিটা জমেনি, যেমনটা জমেছে জাতীয় দলের সাবেক 2 সতীর্থ ইমরুল তামিমের জুটি। প্রথম ম্যাচে 9 রান করে ফেরা তামিম এ ম্যাচে করলেন 35। ফিরলেন রিয়াদের বলে বোল্ড হয়ে, আর ব্যাক টু ব্যাক 50 তোলা ইমরুলের ব্যাট থেকে আসলো 71। আমার 5 মিনিট লাগে দিতে পারবো। আরেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সাক্ষী হয়েছে মোস্তাফিজের আগুন ঝরা বোলিংয়ের। আগে ফাইনাল নিশ্চিত করা সেন্ট্রাল জোনকে যেন একাই গুড়িয়ে দিয়েছেন এই কার্টার মাস্টার। বল হাতে উইকেট নিয়েছেন 4টা। সেন্ট্রালের হয়ে ইনিংস সর্বোচ্চ 54 রান আসে রনির ব্যাটে। 221 রানের লক্ষ্যে খেলতে নামা সাউথ জোন পুরোটা সময় ছিল কক্ষপথে। পিনাক 54, জাকিরের 40 রানের সঙ্গে তৌহিদ হৃদয়ের আনবিটেন 65 রান, যা ফাইনালে তুলে দেয় সাউথ জোনকে। শনিবার যেখানে আবারও মুখোমুখি এই 2 দল। মাহবুব রিমন, সময় সংবাদ, সিলেট। 2023 বিশ্বকাপে দলে সুযোগ হবে কিনা তা টিম ম্যানেজমেন্ট বিবেচনা করবে। তার আগে নিজের কাজটা ঠিকঠাক করতে চান টাইগার ব্যাটার ইমরুল কায়েস। তাই ফিটনেস এবং পারফরমেন্সের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। বিসিএলে টানা 2 ম্যাচে পেয়েছেন 50। নির্বাচকদের বিবেচনার প্রত্যাশায় তিনি। ইমরুলের মতে যারা বিসিএলের ওয়ানডে ফরম্যাটে খেলেছেন, আসন্ন আফগানিস্তানের বিপক্ষে খেলাটা সহজ হবে।
টাইগার ক্রিকেটে বারবার কারণে অকারণে দল থেকে বাদ পড়েছেন। পারফরমেন্স করেও দিনের পর দিন অপেক্ষায় থেকে হতাশ হয়েছেন। নামটি ইমরুল কায়েস। ওপেনিংয়ে তামিমের সঙ্গী ছিলেন দীর্ঘদিন, কিন্তু কখনো কোচ আবার কখনো নির্বাচকদের মন জয় করতে না পেরে ছিটকে গেছেন। ইমরুল কায়েসের এটাই যেন নিয়তি, তা অবশ্য মেনে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। নিজের কাজটায় সবসময় মনোযোগী। খেলেছেন বিসিএল এর ওয়ানডে ফরম্যাটে, ব্যাটটাও হেসেছে। 2 ম্যাচে করেছেন 71 এবং 69 রান। হার্ডওয়ার্ক করার পর যদি রানটা আসে তাহলে মনে হয় যে না কোনো একটা ভালো কিছু হচ্ছে। ভালো খেলেছি, 3টা অপরচুনিটি ছিল, চেষ্টা করেছি নিজেকে আবার প্রমাণ করা এবং আপনার দলের প্রয়োজনে যেভাবে খেলার সেভাবে খেলার চেষ্টা করেছিলাম। ইস্ট জোনের হয়ে খেলেছেন তামিম ইকবালের সাথে। মাঠে দুজন জুটি গড়েছেন, যা মনে করিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিনগুলো। 2023 বিশ্বকাপে ইমরুলকে দলে চেয়েছেন তামিম, সেটা নিয়ে ভাবছেন না, নিজের কাজটা ঠিকঠাক করে যেতে চান। 23 ওয়ার্ল্ড কাপে তামিম যেটা বলেছে এটা হচ্ছে তার টিম ম্যানেজমেন্টের ইস্যু, এটা আমার কোনো ইস্যু না। 23 অনেক দূর বাকি, এখন 22 পড়ছে। 22টা আগে শেষ করি ভালোভাবে, তারপরে আর কি দেখা যাবে। ভালো লাগছিল তামিমের সাথে ব্যাটিং করতে। আমি বললাম না, তামিমের সাথে ব্যাটিং করলে সবসময় মনে হয় যে আমরা ওই এক সময় যখন 2010-এ যেভাবে ওপেনিং ব্যাটিং করেছি ওইটাকে আমি ফিল করি, ভালো লাগে। সামনে বিপিএল, এরপরই বাংলাদেশে আসবে আফগানিস্তান। ঘরোয়া আসরে ভালো করতে চান ইমরুল। তার মতে বিসিএল এর ওয়ানডে ফরম্যাটে খেলা ক্রিকেটাররা আফগানিস্তান সিরিজে সুযোগ পেলে সহজ হবে পারফর্ম করা। এই টুর্নামেন্টটা আমি বলবো যে যারা খেলতে পেরেছে তারা অবশ্যই খুব লাকি বলবো, কারণ হচ্ছে যে এরা ওয়ানডে আফগানিস্তানের সাথে ম্যাক্সিমাম প্লেয়ারই খেলবে, ওদের জন্য ভালো হয়েছে। এবং যারা খেলে নাই তারা সামনে বিপিএল আছে, বিপিএলে হয়তো একটা অপরচুনিটি থাকবে হোয়াইট বলে খেলে আবার নিজেকে মানায় নিয়ে আফগানিস্তানের সাথে খেলা। ওভারঅল প্রিপারেশন ভালো হবে। এদিন ইমরুলের দারুণ পারফরমেন্সে ইস্ট জোন জয় পেলেও ফাইনালে উঠতে পারেনি তার দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ভ্যাকসিন জটিলতায় বাতিল হয়ে গেল ইন্দোনেশিয়ার বালিতে হতে যাওয়া বাংলাদেশের ফিফা উইন্ডোর 2টি ম্যাচ। ইন্দোনেশিয়ার দেওয়া কোভিড বিধি নিষেধ অনুযায়ী 2 ডোজ ভ্যাকসিন ছাড়া বাংলাদেশের কোনো খেলোয়াড় ও অফিসিয়াল দেশটিতে প্রবেশ করতে পারবে না, কিন্তু জাতীয় ফুটবল দলের অনেক খেলোয়াড়েরই সেটা নেই। এদিকে খুব শিগগিরই জাতীয় দল ও অনূর্ধ্ব 23 দলের ফুটবলারদের 2 ডোজ ভ্যাকসিনের আওতায় আনার আশ্বাস দিয়েছে বাফুফে। 2019-এর ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর কেটে গেছে 2 বছরেরও বেশি সময়। বিশ্ব দেখেছে সংক্রমণের একের পর এক ঢেউ। নতুন নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবে এসেছে করোনা প্রতিষেধক ভ্যাকসিনও, যার ধারাবাহিকতায় ইতোমধ্যেই বুস্টার ডোজও দেয়া শুরু হয়ে গেছে। পুরো বিশ্ব যখন করোনার সংক্রমণ রোধে তৎপর, তখন বাংলাদেশের ফুটবল আছে স্রোতের বিপরীতে। করোনার এই মহামারীতে যখন আন্তর্জাতিক ম্যাচ পাওয়ায় দায়, সেখানে অনেক চেষ্টার পর 24 ও 27 জানুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে দেশটির জাতীয় দলের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছিল বাফুফে। কিন্তু হঠাৎই বাদ সাধল ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়ার জানানো কোভিডের বিধিনিষেধ, যেখানে বলা হয়েছে ইন্দোনেশিয়া প্রবেশের ক্ষেত্রে সকল খেলোয়াড় ও টিম অফিসিয়ালদের থাকতে হবে করোনার 2 ডোজ ভ্যাকসিন গ্রহণের সনদ। কিন্তু আফসোস, জাতীয় ফুটবল দলের প্রাথমিক নামের তালিকায় থাকা অনেক খেলোয়াড়েরই দেয়া নেই 2 ডোজ টিকা, আর তাই বাতিল হয়ে গেছে ফিফা টায়ার 1 এর জানুয়ারি উইন্ডোর ম্যাচ 2টি। ইন্দোনেশিয়া থেকে আমাদের জানানো হয়েছে যে আমাদের সকল প্লেয়ার এবং টিম ম্যানেজমেন্টের ডাবল ভ্যাকসিনেশন থাকতে হবে। আমাদের বর্তমানে যে টিম লিস্ট আছে সেটা আমরা পর্যালোচনা করে দেখেছি। আমাদের 15 জন প্লেয়ারের ডাবল ভ্যাকসিনেশন আছে, 7 জন প্লেয়ারের সিঙ্গেল ডোজ আছে এবং বাকি 6 জন প্লেয়ারের কোনো ভ্যাকসিনেশনই হয়নি। তো এই পর্যায়ে বর্তমানে এই ভ্যাকসিনেশনের কারণে আমাদের এই সফরটি করা সম্ভব হচ্ছে না। তবে এবার টনক নড়েছে বাফুফের। খুব শীঘ্রই জাতীয় ফুটবল দল ও অনূর্ধ্ব 23 ফুটবল দলের সমন্বয়ে খেলোয়াড়দের লিস্ট তৈরি করে সবাইকে করোনার 2 ডোজ টিকার আওতায় আনার আশ্বাস দেন বাফুফের সহ সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির প্রধান। একটি মাস্টার লিস্ট করব 40 থেকে 50টি প্লেয়ার আমাদের ন্যাশনাল টিম ও আন্ডার 23 করে আমরা সকলের ভ্যাকসিনেশন আমরা এনশিওর করার প্রচেষ্টা অব্যাহত রাখব। জানুয়ারির ফিফা উইন্ডোতে খেলা না হলেও মার্চের উইন্ডোতে ফিফা টায়ার 1 ম্যাচে বাংলাদেশের অংশগ্রহণের চেষ্টা অব্যাহত রাখা হবে বলে। দিনাজপুরে সরিষার মাঠে মৌ বাক্স বসিয়ে চলছে মধু উৎপাদন, আর এতে ব্যস্ত সময় পার করছেন মৌ খামারিরা। মধু উৎপাদনে প্রশিক্ষণের পাশাপাশি বেকার যুবকদের খামার স্থাপনে সহায়তার আশ্বাস দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।
গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বীরগঞ্জের নিজপাড়া গ্রামে বিস্তৃত সরিষার মাঠে মৌ খামার স্থাপন করে চলছে মধু উৎপাদন। তরুণ উদ্যোক্তা মোসাদ্দেক হোসেন সরিষা ক্ষেতে শতাধিক মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন। এক একটি মৌবাক্সে 8 থেকে 10টি চাক রয়েছে। প্রতিটি বাক্সে 3 প্রজাতির মৌমাছি থাকে। মধু উৎপাদনের পাশাপাশি জেলার শিক্ষিত বেকারদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে এখানে। উদ্যোক্তা হবার স্বপ্ন নিয়ে দিনরাত কাজ করছেন যুবকরা। বড় মাপের একটু উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি এবং আমার দিনাজপুর জেলাকে মধু জেলা রূপান্তর করার লক্ষ্যে কাজ করছি। জেলার আর্থিক অবস্থার কথা চিন্তা করে আমি মধুর চাষের সাথে সম্পৃক্ত হয়েছি। দিনাজপুর যদিও আগে থেকেই কাটারিভোগ চাল এবং লিচুর জন্য প্রসিদ্ধ ছিল, বাট আরেকটি অর্থকারী ফসল হিসাবে যদি আমরা নাম করতে চাই, মধুর সেই ক্ষেত্রে একটা ব্যাপক সম্ভাবনা আছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে সরিষা থেকে মধু উৎপাদনের প্রধান মৌসুম। মোসাদ্দেক বি ফার্ম নামে এই খামার থেকে এবছর 15 মণ মধু উৎপাদনের আশা এ তরুণ মৌ খামারির। আমি আশা করি আমি খুব বেনিফিট হব এবং একই সঙ্গে আমার লিচুতেও কিন্তু আমরা প্রচুর মধু উৎপাদন করতে পারছি, যার ফলে দিনাজপুরকে মধু জেলা হিসেবে রূপান্তরের সুযোগ রয়েছে। বিজ্ঞান ভিত্তিক মধু চাষ করা সম্ভব হলে যুব সমাজের মধ্যে সমৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে মনে করেন এই গবেষক। বিজ্ঞান ভিত্তিক চিন্তাটা এই যুব সমাজদের ভিতর ছড়িয়ে দেওয়া, এটা যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে দেখা যাবে যে আমরা এসজিটি লক্ষ্যের কথা যেটা বলতেছি, এই ক্ষেত্রে কিন্তু উদ্যোক্তা হিসেবে যুবকরা একটা ভালো কনফাইন ভূমিকা রাখবে। বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে সম্ভাবনাময় এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত করার কথা জানায় যুব উন্নয়ন অধিদপ্তর। আমরা ছেলেমেয়েদেরকে এই প্রোডাকশনটির সাথে সম্পৃক্ত করতে চাই ট্রেনিং দিয়ে, যাতে করে তারা ইনস্ট্যান্ট কাজে যুক্ত হতে পারে। জেলার 13 উপজেলায় 45টি মৌ খামারে চলছে সরিষা মধু উৎপাদনের কাজ। এবছর 155 মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।